নমস্কার, রাশিচক্র ইনস্টিটিউশনের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত জানিয়ে এই অনুষ্ঠানের গুরুত্ব বর্তমানে আপনার কাছে আরো অনেকটা বেড়ে গিয়েছে। কারণ আপনি জানেন এই অনুষ্ঠান থেকে আপনি নক্ষত্রের বিষয়ে কিন্তু অনেক কিছু জানতে পারছেন, যেটা জানার প্রয়োজনীয়তা রয়েছে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে। তাই অনুষ্ঠান আপনি মিস করছেন না। যদি বা অনুষ্ঠান মিস করে যান তাহলে কিন্তু ইউটিউব থেকে দ্বিতীয়বার সেই অনুষ্ঠানটা দেখার কিন্তু সম্ভাবনাও কিন্তু রয়েছে অবশ্যই আপনাদের জন্য। অবশ্যই আলোচনা করব নক্ষত্রকে নিয়ে। তবে রয়েছেন প্রত্যেক দিনের মতন আমাদের সাথে আমাদের সেই গুরুত্বপূর্ণ মানুষটি, অর্থাৎ শ্রীরাজ শাস্ত্রী। তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার দর্শক বন্ধুরা, আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। একদম। আর আমরা নক্ষত্রেই ছিলাম শ্রীরাজ দা, নক্ষত্রেই থাকবো আপাতত বেশ কিছুদিন। তো আলোচনায় থাকি। নক্ষত্র অনেকদিন সময় লাগবে। তো আজকে আমি 3 নম্বর নক্ষত্র নিয়ে আলোচনাটা কন্টিনিউ করব, কৃত্তিকা নক্ষত্র, যেটা আমি গতদিনকে আপনাদেরকে উল্লেখ করছিলাম যে কার্তিক ঠাকুরের সাথে এই নক্ষত্রের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার লুকিয়ে রয়েছে। এবং আমি আপনাদেরকে উল্লেখ করেছিলাম যে 6 জন অপ্সরা কার্তিক ঠাকুরকে বড় করেছিলেন বা তাকে লালন পালন করেছিলেন। তো এই 6 জন অপ্সরা এবং এই নক্ষত্রটির যে নক্ষত্রপুঞ্জকে এই কৃত্তিকা নক্ষত্র বলা হয়, সেটা 6টি নক্ষত্রের একত্রিত সংযোগকে বলা হয়ে থাকে। এবং আমি আপনাদেরকে গতদিনকে আলোচনা করছিলাম যে অসুরকুলের তাণ্ডব রোধ করবার জন্য শিবের এই বিশেষ কার্তিককে জন্ম দেওয়ার যে বিশেষ প্রভাব, সেটা নিয়ে আমি গতদিনকে আপনাদেরকে উল্লেখ করেছিলাম। এবং এই কার্তিকের যে জন্মগ্রহণ, সেটা নিয়ে গতদিনকে আমি বলেছিলাম। আজকে আমি আপনাদেরকে একটু বিস্তারিতভাবে আরও নক্ষত্রের বিষয়ে উল্লেখ করে দেবো। এবং আমি আপনাদেরকে বলে দিই যে এই কার্তিক ঠাকুরের জন্ম হয়েছিল তারকাসুর বধের জন্য। এবং তারকাসুরকে বধ করার পরবর্তী ক্ষেত্রে সমস্ত দেবকুলকে গার্ড করবার জন্য বা সমস্ত দেবকুলকে যাতে যুদ্ধের দিকে এগিয়ে গিয়ে কখনো পরাজয় স্বীকার না করতে হয়, তাই জন্য সেনাপতি হওয়ার দায়িত্ব কার্তিককে দেয়া হয়েছিল। এবং এই কার্তিকের রূপকের দিক থেকে আমরা যে কৃত্তিকা নক্ষত্রের বিশেষ প্রভাবগুলো দেখতে পাই, সেটা আমি আপনাদেরকে আজকে একটু গুছিয়ে বলি। যে কার্তিক ঠাকুরের একজন যোদ্ধা হিসেবে আপনি প্রথমেই যেটা দেখতে পারেন সেটা হলো তলোয়ার। এবং এই তলোয়ার হলো খুব ধারালো একটি জিনিস। এবং সেই জিনিসটার থেকে আমরা রূপক হিসেবে পেতে পারি এটা যে কৃত্তিকা নক্ষত্রের মধ্যে ধারালো কোনো কিছুকে নির্দেশ করা হয়েছে। এবং এটার কারণে যেটা প্রথম চরণ কৃত্তিকা নক্ষত্রের, অর্থাৎ মেষ রাশিতে যে চরণটি পড়েছে, অর্থাৎ 26 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত, এই সময়টায় যাদের জন্ম হয় তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তারা ভালো যোদ্ধা হতে পারেন। অনেক সময় দেখা গেছে যে এরকম যে তারা ভালো রেসলার হয়ে থাকেন, কুস্তিগির হয়ে থাকেন, বা অনেক সময় এরকমও দেখা যায় যে তারা ভালো সার্জেন হয়ে থাকেন। তার কারণ অপারেশন করতে গেলেও, কাটাছেঁড়া করতে গেলেও আমরা জানি যে খুব সুন্দরভাবে যাতে কাটাছেঁড়াটা করা যায় বা সুন্দরভাবে যাতে শুশ্রূষা করা যায়, সেটার দিকটাও আমাদের দেখা হয়ে থাকে। এবং আমি গতদিনকেও আপনাদেরকে বলছিলাম যে মেষ রাশি হলো এমন একটি বিশেষ রাশি যেই রাশিটির মধ্যে চিকিৎসক হওয়ার প্রবণতার জায়গাটা অনেক বেশি থাকে। এবং এই রাশির ক্ষেত্রে যে সর্বশেষ যে চরণটি, অর্থাৎ এই কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণটি বিশেষভাবে উল্লেখ করে থাকে যে একজন ভালো সার্জেন হওয়ার এবং ভালো যোদ্ধা হতে পারেন ইনি। কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ মানা হয়ে থাকে রবিকে। রবি আমাদের আত্মা এবং রবি আমাদের সূর্য। তাই আমাদের যে শক্তি এবং আমাদের যে শক্তির উৎস, সেটা মানা হয়ে থাকে সূর্যকে। এবং এই সূর্যের দিক থেকেই আমরা বিশেষত এই নক্ষত্রের বিশেষ প্রভাব পেয়ে থাকি। এবং এটি যেরকম সূর্যের প্রথম নক্ষত্র, সেরকমভাবে এটি প্রথম রাক্ষসগণ। এটা রাক্ষসগণ হওয়ার পেছনেও বিশেষ কারণ রয়েছে। রাক্ষসগণ হওয়ার পেছনে কারণটি হলো, যেটা আমি আপনাদেরকে গল্পটা আগের দিনকে বলেছিলাম, যে রাক্ষস কুলকে ধ্বংস করবার জন্য কার্তিকের আবির্ভাব হয়েছিল। এবং এই
কার্তিককে মানুষ করেছিলেন 6 জন কৃত্তিকা, অর্থাৎ 6 জন অপ্সরা। এই ক্ষেত্র থেকেই আমরা এই ব্যাপারটিকে সম্পূর্ণরূপে পেয়ে থাকি যে যে একজন ভালো যোদ্ধা হতে গেলে বা একজন লড়াকু মানসিকতার মানুষ হতে গেলে কৃত্তিকা নক্ষত্রের প্রভাব বিশেষভাবে থাকার দরকার। এবং কৃত্তিকা নক্ষত্র নির্দেশ করে থাকে ষষ্ঠী তিথি। ফোনে কেউ রয়েছেন? না, আগে আমরা শুনিনি। আচ্ছা, তো এক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা জিনিস উল্লেখ করে দিই। আমার কাছে এই গত দুদিনের মধ্যে বেশ কিছু কোয়েশ্চেনও এসছে, বেশ কিছু জন আমাকে ফোন করেছিলেন, আমার কিছু স্টুডেন্টরাও আমাকে জিজ্ঞাসা করেছেন যে স্যার, কার্তিক ঠাকুরকে তাহলে কেন নিঃসন্তান যারা তারা বিশেষত পূজা করে থাকেন? তো এক্ষেত্রে দেখুন, আমি বেশ কিছু পুঁথিপত্র পুরনো ঘেটে এটা বার করতে পেরেছি যে কার্তিক মাস এবং পূর্ণিমা তিথি আর কৃত্তিকা নক্ষত্র যদি হয়, সেই দিনে বিশেষত যদি কার্তিক ঠাকুরের পূজা করা যায় বা কার্তিকের যদি আরাধনা আমরা করতে পারি বা দর্শন করতে পারি, তাহলে সেক্ষেত্রে অনেকের মানে যারা নিঃসন্তান তাদের ক্ষেত্রে অনেকটা শুভ সংবাদ আসে। এবং অনেক সময় এটা আমাদের ধর্মীয়ভাবে পূজা করার কথাও উল্লেখ রয়েছে। সাউথ ইন্ডিয়াতে মুরগান অর্থাৎ এই কার্তিক ঠাকুরেরই কথা উল্লেখ রয়েছে যে বিভিন্নভাবে তারা যে কোনো বিষয় এগিয়ে যাওয়ার জন্য এই কার্তিক ঠাকুরের পূজা করে থাকেন এবং সেটা কৃত্তিকা নক্ষত্রে বিশেষভাবে এই পূজাটি হয়ে থাকে। এবং কৃত্তিকা নক্ষত্রে মেষ রাশিতে যে প্রথম চরণের অবস্থান, সেটা মূলত অত্যন্ত শক্তিশালী একটি ব্যাপার নির্দেশ করে থাকে। এবং প্রথম চরণটিতে বিশেষত যাদের জন্ম হয় তারা খুব ভালোভাবে নিজেদেরকে মেলে ধরতে পারেন এবং এরা লাইফে কোনো রকমভাবে দ্বিধাগ্রস্ত হন না এবং ফোকাস রেখে চলতে খুব ভালো পছন্দ করেন। এর পরবর্তী ক্ষেত্রে আমি আসবো আপনাদেরকে দ্বিতীয় চরণ নিয়ে আলোচনা। দ্বিতীয় চরণটি হলো খুব গুরুত্বপূর্ণ, তার কারণ বৃষ রাশির শুরুয়াত এবং 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত হচ্ছে এর অবস্থান এবং ঠিক এই স্থানটিতে চন্দ্র তুঙ্গ হয়। চন্দ্র হলো আমাদের মন, রবি হলো আমাদের আত্মা। তো আত্মার সাথে মনের যখন মিলন হয় তখন কি হয়? একজন ভালো সাধক হতে পারেন, একজন ভালো লেখক হতে পারেন, ভালো সাহিত্যিক হতে পারেন, ভালো চিন্তাভাবনার মানুষ হতে পারেন, খুব অনেস্ট মানুষ হতে পারেন। এদের টার্গেট থাকে খুব ভালো, শিল্পী সুলভ মানসিকতা থাকে। এরা সকলকে নিয়ে চলতে খুব ভালো পছন্দ করেন। এরা কখনোই চায় না যে পরিবারের থেকে আলাদা হয়ে কিছু চিন্তা ভাবনা করতে। তার কারণ চন্দ্র একদিক থেকে মা নির্দেশ করে, রবি আর একদিক থেকে পিতা নির্দেশ করে। তাই এই কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় চরণে যদি কারোর জন্ম হয়, তারা সবসময় পরিবারবর্গকে গুছিয়ে নিয়ে চলতে পছন্দ করেন। কিন্তু এক্ষেত্রে এরা সম্পত্তির বিষয়ে কিন্তু খুব যে ভালো সেন্স অফ হিউমার নিয়ে চলে বা অনেক সময় খুব ভালো পরিকল্পনা এদের মাথায় যে থাকে, সেটা কিন্তু অনেক সময় দেখা যায় যে থাকে না। যে কোনো কিছু কেরিয়ারের বিষয়ে বা পরিবারকে নিয়ে চলার বিষয়ে এদের কিন্তু খুব ভালো চিন্তা ভাবনা থাকে এবং এদের পরিকল্পনা বেশ দূরদর্শী হয়ে থাকে। এবং এই সংযোগটি যেটা আমি আপনাদেরকে বললাম, যে যদি আপনার লগ্নবিন্দুটি কোনো রকমভাবে আপনার এই কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় চরণে পড়ে, অর্থাৎ আপনার বৃষ লগ্ন হয় এবং বৃষ লগ্নের 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 মধ্যে 3 ডিগ্রি 20 মিনিটের মধ্যে যদি আপনার লগ্ন পড়ে, তাহলে আপনার মন মানসিকতা অনেক সরল হবে এবং আপনি খুব দীর্ঘাকার হবেন না, মিডিয়াম আপনার হাইট হবে, কিন্তু আপনাকে দেখে অন্যেরা বেশ মানে কথা বলতে গেলে চট করে না ভাববে। কেন কি এই রাশির যে বিশেষ প্রভাব, অনেক সময় আমি দেখেছি যে বড় অভিনেতা হতে বা শিল্পী সুলভ মানসিকতা যাদের মধ্যে রয়েছেন, ভালো দার্শনিক হতে আমি দেখেছি। এই ধরনের অনেক কিছু বিষয় আমি গবেষণা করে পেয়েছি। আসবো আলোচনা একদম। তবে তার আগে একজন বন্ধু আছেন ফোনে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি ঝুমা চক্রবর্তী বলছি। কোথা থেকে বলছেন? ঝুমা চক্রবর্তী। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি। আচ্ছা, অনুষ্ঠান তো দেখেন নিশ্চয়ই? হ্যাঁ, খুব ভালো লাগে ওনাকে। কার সম্বন্ধে জানবেন আজকে? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। তাহলে আপনি নিয়মটা যেহেতু জানেন, শুধু বলুন ছেলের বয়স কত আর ছেলের নাম কি? ছেলের বয়স এই 24 আর ছেলের নাম হচ্ছে অভিনব চক্রবর্তী।
ঠিক আছে, আপনি ছেলের কথা ভাবতে ভাবতে আমায় 1 থেকে 108-এর মধ্যে যে কোনো একটি নম্বর বলুন। 4। 4। হ্যাঁ। আচ্ছা, সবার প্রথমে আমি যেটা আপনাকে উল্লেখ করব, আপনার সন্তানকে যদি লিখতে দেয়া হয়, দেখবেন 3-4 পাতা লিখতে দিলে সাদা কাগজে ওর লাইনগুলো আর সোজা থাকবে না, বেঁকে বেঁকে যাবে। আচ্ছা। লক্ষ্য করেছেন এই আচ্ছা বিষয়টা না, আপনি আপনি কি এটা কখনো? দেখেছেন? ওটা আমি আসলে এখন একটু খেয়াল বড় হয়েছে করেননি। তখন আর দেখতে পাচ্ছি না। খেয়াল করেননি। আচ্ছা, এক্ষেত্রে আমি যেটা আপনার সন্তানের বিষয়ে উল্লেখ করব, ওর মন মানসিকতা ভালো হবে, অন্যের উপকার করবার মানসিকতা থাকবে, বন্ধুপ্রীতি থাকবে ওর মধ্যে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এবং ওর ক্ষেত্রে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে ভালো উন্নতি হওয়ার সংযোগ রয়েছে। ও বাড়ির কাছাকাছি থেকে কিন্তু খুব ভালো প্রোগ্রেস করতে পারবে না। আপনার বাড়ির খুব কাছে কোথাও ময়লা আবর্জনা একজোট করে রাখা হয়? মানে আমাদের তো গার্বেজ, আমরা তো ফ্ল্যাট বাড়িতে থাকি, তো এখানে তো না, সামনে কিছু রাখা হয় না। আপনার বা ফ্ল্যাটের ফ্ল্যাটের কাছাকাছি আমি বলছি, বা ফ্ল্যাটে বা ফ্ল্যাটের একটা যে জায়গাতেই সমস্ত হয়তো garbage গুলো একজোট করে কোথাও রাখা হয়। একত্রিত করা এরকম হয়। কি কিছু আমাদের আছে? পেছন দিকে একদম ফ্ল্যাটের পেছনে, যেটা আমরা দেখতে পাই না সেই জায়গায়। কিন্তু ঠিক, আমি না ওটাই দেখতে বলছি। পেলেও সেটা কিন্তু আমার কাছাকাছি। হ্যাঁ, ওটা কাছাকাছি হচ্ছে, আমি সেটাই আপনাকে বলছি যে আপনার আচ্ছা। কাছাকাছি সেটা থাকবে। আচ্ছা, হ্যাঁ। এখান থেকেই একটা নেগেটিভ প্রভাব ওর কেরিয়ারের উপরে পড়বে, বুঝলেন তো? তো এই কেরিয়ারের উপরে প্রভাব পড়া মানে এটা একটা রাহুর নেগেটিভ প্রভাব নির্দেশ করে, এবং এই রাহুর নেগেটিভ প্রভাব ওর উপরে পড়ার জন্য ওকে দেখবেন যে ওর মধ্যে যতটা যোগ্যতা সেই অনুযায়ী ও এগোতে গিয়ে নানান রকমের বাধা বিপত্তি বা মেন্টাল স্যাটিসফ্যাকশনের অভাব তৈরি হওয়া, এই ধরনের অসুবিধাগুলো সৃষ্টি হবে। এটা রাহুর যে নেগেটিভ প্রভাবটা ওর কুণ্ডলীর উপরে পড়ছে, আমি সেটা আপনাকে জন্মছক অনুযায়ী বুঝিয়েও দিতে পারি, আপনি যদি ডেট অফ বার্থ আমাকে বলেন এবারে। হ্যাঁ, ওর হচ্ছে 94-এ জন্ম। 94-এ জন্ম, 27 মে। 27th মে 1994। টাইমটা বলুন। টাইম ও টাইম হচ্ছে বেলা 11:44, 11:44 AM। আর জন্মস্থানটাও বলে দিন। জন্মস্থান কলকাতা, আপনার ইডিএফ কলকাতা। ওকে। হ্যাঁ আচ্ছা, ওর জন্মবার ছিল হচ্ছে শুক্রবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। লগ্ন হলো সিংহ এবং রাশি হলো ধনু। মূলা নক্ষত্রে জন্ম, চতুর্থ চরণে জন্ম হয়েছে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি। ওর সাধ্য যুগে জন্ম, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। জন্ম ছক অনুযায়ী আমি একটু আগেই বলছিলাম যে রাহুর একটা পীড়িত অবস্থা, দেখুন রাহু নিচস্থ ওর জন্মছকে, রাহু এবং কেতু নিচস্থ আছে। তো এই জন্ম ছক অনুযায়ী দেখুন রবি কেতুর একটা একত্রিত প্রভাব, রাহু পূর্ণ দৃষ্টিপাত করছে এই রবির ওপরে, এবং এই ছক অনুযায়ী ওর লগ্নের অধিপতি হলো রবি, যে ওকে সার্বিক সফলতা প্রদান করবে, কেরিয়ারের দিক থেকে ভালো প্রোগ্রেস ঘটাবে। একাদশে বুধ এবং শুক্রের অবস্থান রয়েছে, এটা ওকে যথেষ্ট ক্রিয়েটিভ মেন্টালিটির করে তুলবে, ও যথেষ্ট ভালো মানসিকতা সম্পন্ন হবে। ওর ছক অনুযায়ী আমি আপনাকে দুটো জিনিস বিশেষত উল্লেখ করে দিই। 1 নম্বর হলো এই কুণ্ডলী অনুযায়ী ওর ক্ষেত্রে কেরিয়ারের যে শুভ সময়টা সেটা আসবে আগামী 3.5 বছর পর থেকে, ঠিক আছে? আর এই ছক অনুযায়ী ওর কর্মস্থানে যে রবি কেতুর একত্রিত অবস্থান, এটা আপনাকে রেকটিফিকেশন করতে হবে, চিন্তা ভাবনা নিতে হবে যে এই অশুভ প্রভাবটা যাতে কাটিয়ে ওঠা যায়। এটা একটা সূর্যগ্রহণ দোষ সৃষ্টি করেছে। রবি আমাদের জীবনে আলো দিয়ে থাকে, তাই রবি যদি কোনো রকম ভাবে পীড়িত হয়ে যায় তাহলে জীবনের আলো অনেক সময় দেখা যায় যে অন্ধকারে পরিণত হয়। এবং গ্রহণের সময় আমরা কি দেখি যে কিছুক্ষণের জন্য অন্ধকারাচ্ছন্ন হয়। তো ওর লাইফেও এরকম অনেক পরিস্থিতির শিকার ওকে হতে হবে হঠাৎ হঠাৎ, যে ওর লাইফে ওর জানে যে আমি এই টাইমটায় ভালো পজিশন রিচ করে যাব, বা আমি এই টাইমটায় ভালো ডেভেলপমেন্ট পেয়ে যাব, কিন্তু হঠাৎ করে ওর বিপত্তি এমন আসবে বা হঠাৎ ব্যাঘাত এমন পড়বে যেটার কারণে ওকে অনেকটা পিছিয়ে পড়তে হবে। এই ছক অনুযায়ী ওর ক্ষেত্রে তৃতীয় বৃহস্পতি এবং ভাগ্যস্থানে মঙ্গল ওর জন্মকুণ্ডলী অনুযায়ী একটা সুন্দর গুরুভৌম যোগ সৃষ্টি করেছে। এই গুরুভৌম যোগ থাকবার জন্য গুরুজনেদের আশীর্বাদও প্রাপ্ত করবে, এবং ওর দ্বারা বেশ কিছু জনকল্যাণমূলক কাজ বা ওর দ্বারা অন্যের উপকার করার একটা সুন্দর মানসিকতা থাকবে। এই ছক অনুযায়ী ওর যেহেতু বর্তমান সময় শনি 7.5 চলছে, এবং এই শনির 7.5 ওর ছেড়ে যাবে হচ্ছে 3.5 বছর পর থেকে, তাই ওর 7.5 কেটে যাওয়ার পর থেকেই অনেক ভালো সুবিধাও গ্রহণ করতে পারবে। আপনার সন্তানের জন্মকুণ্ডলী কেরিয়ারের দিক থেকে অনেকটাই শুভ রয়েছে যদি সঠিকভাবে এই গ্রহণ দোষের প্রতিকার করা যায়। বিবাহিত জীবনের দিকটা কিন্তু ওর শুভত্বের ইঙ্গিত রয়েছে। ওর ছক অনুযায়ী সপ্তমে যেহেতু শনির প্রভাব,
এবং সপ্তমে শনি নিজের ঘরে অবস্থান করছে এবং এই জন্মছক অনুযায়ী শনি অবস্থান করছে রাহুর নক্ষত্রে, যেই রাহু ওর জন্মছকে নিচস্থ হয়ে অবস্থান করছে। তো এই সংযোগে কি হয় জানেন তো, যদি শনি শতবিশা নক্ষত্রে অবস্থান করে তাহলে দেখা গেছে যে পার্টনারের হেলথ নিয়ে প্রবলেম এবং পার্টনারের ফ্যামিলি নিয়ে কোনো না কোনো একটা গোলযোগ সৃষ্টি হয়ে যায় হঠাৎ করে। তো এটার বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। অবশ্যই জন্মকুণ্ডলী সঠিকভাবে মিলিকরণের মাধ্যম দ্বারা আপনাকে বিবাহের সিদ্ধান্ত নিতে হবে সন্তানের, তবেই গিয়ে অনেক বেশি সুবিধা লাভ করতে পারবেন। আর আপনার কি প্রশ্ন আছে বলুন। আমি শরীর স্বাস্থ্যটা ঠিক যাবে তো? শরীর স্বাস্থ্যের দিক থেকে আমি বলে দিই যে একটু পেটের প্রবলেম আসবার সংযোগ রয়েছে এবং খুব বেশি টেনশন করার ফলে হঠাৎ মাথা ধরা বা খুব বেশি টেনশন নিলে হঠাৎ বুক ধরপড়ানি বা এটা হয় বা ওর ব্যথাজনিত কোনো পীড়ায় কষ্ট ভোগ করবার সংযোগ আছে। এই বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করাটা প্রয়োজন আছে। ওকে দিদিভাই, সঙ্গে থাকুন। ভালো লাগলো কথা বলে, বেশ অনেকটা কিন্তু আপনি জেনে গেলেন আপনার ছেলের সম্বন্ধে। তবে জেনে গেলেন আর মনে রাখলেন, কিন্তু আর একটু এগোলেন না, তাহলে কিন্তু আমার মনে হয় না জীবনের পথেও খুব একটা বেশি এগোতে পারবে। কারণ এই জন্মছকটা না অনেকটা আমাদের অফিসের বসের মতন হয়, যার সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে তাহলে আপনার কাজটা ভালো হবে, সম্পর্ক খারাপ হলে দেখবেন আপনার কাজটাও কিন্তু খারাপ হবে। আগাম সমস্ত কিছু জানবার জন্য হচ্ছে জ্যোতিষশাস্ত্র। আপনি জ্যোতিষশাস্ত্রের দ্বারা জেনে গেলেন যে আপনার ভাগ্যে এই রয়েছে, এবারে আপনাকে পথটা সুগম করতে হবে। আগাম আপনি জেনে গেলেন যে আপনার এটা খারাপ রয়েছে, খারাপের জন্য তো আপনি বসে থাকবেন না, অবশ্যই, বা শুধু আপনার শুনলেও কাজ খারাপটা হবে যাতে না। না হয় সেটা ভাবনা চিন্তা করতে হবে। একদম। আর এই কিছুদিন আগে একটা ঘটনা বলি আপনাদেরকে, যে কিছুদিন আগে আমার কাছে একজন এসেছিলেন, তিনি আমাকে জন্মকুণ্ডলী দেখালেন এবং দেখিয়ে আমাকে বললেন যে স্যার আমার বিষয়ে আপনি ডিটেলসে বলুন। তো আমি ওনার ছক দেখে দেখলাম যে ওনার বিবাহিত জীবনের দিকটা প্রবল অসুবিধার সংযোগ রয়েছে এবং ডিভোর্সের কানেকশন হয়ে রয়েছে। তো উনি তখন আমাকে বললেন যে আমার স্যার এখন সেপারেশন চলছে, কিন্তু আমি চাই না ডিভোর্স করতে, জানেন তো, আমি চাই সংসারটাকে বাঁচাতে। কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস আজকে বিশেষত উল্লেখ করে দিয়ে যাই, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা আপনারা যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে প্র্যাকটিস করেন তাদের ক্ষেত্রেও এটা জানাটা খুব জরুরি, যে হলো আপনাকে আলটিমেট জিনিসটা বলে দিতে সক্ষম। যে আমি যে আজকে এত নক্ষত্র নিয়ে আলোচনা করছি, নক্ষত্রকে যে 4টে বিভাজন করে আমি আপনাকে প্রত্যেকটা চরণ নিয়ে আলোচনা করছি, এগুলোর মধ্যে কিন্তু সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার রয়েছে এবং এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারগুলো কিন্তু জ্যোতিষশাস্ত্র দিতে সক্ষম, যেটা আপনার ভাগ্যে রয়েছে। এবং এই ভাগ্যটাকে কখন আপনি পরিবর্তন করতে পারেন জানেন? যখন আপনার মধ্যে সেই ডেডিকেশন থাকবে যে হ্যাঁ আমি আমার ভাগ্যকে পরিবর্তন করতে চাই, এবং এটা পরিবর্তন করবার জন্য পরিস্থিতিটাও আপনাকে সামাল দিতে হবে, পরিস্থিতিটাও আপনার অনুকূলে হওয়া চাই। এখন একটা 5 বছরের বাচ্চাকে আপনি যেভাবে সুন্দরভাবে গাইড করতে পারবেন, সেটা কিন্তু আর 25 বছরের আপনার সন্তানকে আপনি সেইভাবে গাইড করতে পারবেন না। তার নিজস্ব চিন্তাধারা, তার নিজস্ব বুদ্ধি, তখন সে নিজের লাইফের উপরে অ্যাপ্লাই করতেই চাইবে। আরো কিছু আলোচনা রয়েছে, আমি গল্পটাও আপনাদেরকে বলবো আরো ডিটেলসে, যে আমার ক্লায়েন্টের ঘটনাটি। ফোনে কেউ রয়েছেন, কে আছেন আমাদের সাথে? নমস্কার, হ্যাঁ বলুন চট করে। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি একজন মা বলছি, আমার ছেলে সম্পর্কে জানতে চাইছি। কোথা থেকে ফোন করছেন? বেলঘরিয়া থেকে। বেলঘরিয়া থেকে ফোন করছেন। ওর বয়সটা শুধু বলবেন আগে। বেলঘরিয়া থেকে করছি। ওর 3rd এপ্রিল। আগে শুধু বয়সটা বলুন, কত বছর বয়স ওর? 23 ইয়ার্স। 23 ইয়ার্স। আচ্ছা, নামটা বলুন। নামটা আরেকবার বলুন। নামটা কি বললেন যেন? দীপ্তজিৎ সেনগুপ্ত। দীপ্তজিৎ, আচ্ছা আচ্ছা, দীপ্তজিৎ সেনগুপ্ত। দীপ্তজিতের কথা ভাবতে ভাবতে আপনি 1 থেকে 108 এর মধ্যে যে কোনো একটি নম্বর আমায় বলুন। 8। আচ্ছা, টিভির ভলিউমটা মিউট রাখবেন। আচ্ছা, আমি সবার প্রথম যেটা আপনাকে উল্লেখ করব যে এই কুণ্ডলী অনুযায়ী ওর ক্ষেত্রে যে কোনো কিছু ওর উদ্যোগ নেওয়ার মানসিকতা থাকবে, কিন্তু সেই কর্মোদ্যমতার অভাব ওর মধ্যে দেখা যাবে। দেখবেন যে ওর মধ্যে অনেক সময় ও চিন্তা ভাবনা করবে যে আমি এটা করতে চাই, ওটা করতে চাই, বা এইভাবে এগোতে চাই, কিন্তু সেই অনুযায়ী যে এগোনোর জন্য যে এফোর্টটা দেওয়ার দরকার সেটাই কিন্তু ওর গাফিলতি থাকবে। এবং এক্ষেত্রে আমি যেটা আপনাকে বিশেষত উল্লেখ করব, ওর বিদ্যা শিক্ষার দিক বলুন বা ভাগ্যোন্নতির দিক বলুন,
যে ওর উচ্চশিক্ষার দিকে অগ্রসর হওয়ার পরবর্তী ক্ষেত্রে বেশ কিছু সময় ওর যতটা এক্সপেকটেশন ছিল বা আপনাদের যতটা এক্সপেকটেশন ছিল সেই জায়গাটা কিন্তু সঠিকভাবে ফুলফিল হয়নি, অনেক সময় বাধা বিপত্তি ওকে ফেস করতে হয়েছে। এবং ওর ক্ষেত্রে শনির একটা নেগেটিভ প্রভাব আমি পাচ্ছি, যেটার কারণে ওর বেশ কিছু কাজ মন্থর গতিতে হওয়া বা অনেক সময় এরকম কিছু পরিস্থিতির সৃষ্টি হওয়া যেটা ওর কাজটাকে অনেকখানি পিছিয়ে দেবে, হওয়া কাজটাকে অনেকটা দেরি করিয়ে দেবে। এই ধরনের পরিস্থিতির শিকার ওকে হতে হবে। ওর মধ্যে ভালো বাকচাতুর্যতা থাকবে, ও কিন্তু ভালো কথা বলতে পারবে, বুঝে বুঝে কথা বলবে খুব, এবং যেটা কথাটা বলবে অন্যদের থেকে কিন্তু একটু আলাদা হবে। ওর বুদ্ধিদীপ্ততার প্রকাশ কিন্তু কথাবার্তার মাধ্যমে পাওয়া যাবে। ঠিক বলছি কথাটা? এবার আপনি বলুন, সব কটা কথা কি মিললো? একদম একদম ঠিক বলছেন। শুধু আমি জানতে চাইছি ওর ভবিষ্যৎ, ওর স্বাস্থ্যটা একটু বলুন। দেখুন, এই ছক অনুযায়ী আমি আপনাকে এতটুকু বলতে পারি যে ওর যা কুণ্ডলী আছে, ওর কেরিয়ারে ভালো ডেভেলপমেন্ট আছে, কিন্তু ওকে একটু ভালোভাবে উদ্যোগ নিতে হবে। ওর মধ্যে একটু ল্যাথার্জি বা এই আলসেমির ব্যাপারটাকে কাটিয়ে ওঠাটা খুব দরকার আছে। ওর মধ্যে যে চিন্তাভাবনার বলিষ্ঠতা ওর মধ্যে অনেক ভালো, আরও বেশি ওকে নিজেকে ফোকাস করতে হবে লাইফে, তাহলে ও ভালো ডেভেলপমেন্ট পাবে। ওর যা ছক আছে, শনির নেগেটিভ প্রভাব কিভাবে ওর কুণ্ডলীর উপরে প্রভাব ফেলছে সেটা আমি আপনাকে ডিটেলসে বলে দিতে পারি, আপনি যদি ওর ডেট অফ বার্থটা বলেন আমায়। বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আছি আমি লাইনে। বলুন, ওর ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1995, তারিখ 3rd এপ্রিল। 3rd এপ্রিল। হ্যাঁ। সময়টা? সময় রাত্রি 10টা, মানডে। মানডে। জন্মস্থান? বেলঘরিয়া, আরিয়াদহ, বেলঘরিয়া। আচ্ছা, ডেট অফ বার্থটা আরেকবার বলবেন? আচ্ছা, আরেকবার একটু ডেট অফ বার্থ বলবেন? 1995, 3rd এপ্রিল। 3rd এপ্রিল 1995, রাত্রি 10টা। আচ্ছা, কোথায় জন্ম হয়েছে? বেলঘরিয়া, আরিয়াদহ। আচ্ছা, বেলঘরিয়া, আরিয়াদহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্মবার ছিল সোমবার, তাই তো? সোমবার, একদম। লগ্ন বৃশ্চিক, রাশি হলো বৃষ, কৃত্তিকা নক্ষত্রে জন্ম, দ্বিতীয় চরণে জন্ম হয়েছে, প্রীতি যোগে জন্ম, রাক্ষসগণ। দেখুন, আমি আজকে এটা নিয়ে আলোচনা করছিলাম এবং আমি বলছিলাম যে এদের মধ্যে অনেক ভালো কোয়ালিটি হয়ে থাকে এবং ওর চন্দ্র তুঙ্গস্থ রয়েছে। ওর ছকের মধ্যে শনির একটা নেগেটিভ প্রভাব রয়েছে, মঙ্গলের পূর্ণ দৃষ্টি, নিচস্থ দৃষ্টিটা গিয়ে শনির ওপরে পড়ছে এবং এই মঙ্গলের নিচস্থ দৃষ্টি, অষ্টম দৃষ্টি শনির ওপরে পড়া মানেই দেখা যায় যে এদের মানে পরিবারকে গুছিয়ে নিয়ে চলতে বা পরিবারের সকলের সাথে মেন্টালিটি এক হয়ে চলতে এটা অনেক সময়ই প্রবলেম হয়। কিন্তু ওর চিন্তা ভাবনা কিন্তু খুব গুছানো থাকবে, ও কিন্তু পরিবারকে হার্ম করে কখনো এগোতে চাইবে না লাইফে, কিন্তু ওর বিচারধারাকে আপনাদের একটু বোঝার দরকার রয়েছে। এই ছক অনুযায়ী যেহেতু আমি বললাম যে শনি পীড়িত হয়ে গেছে, এইটাকে যদি একটু শাস্ত্রীয়ভাবে কাটিয়ে ওঠা যায় তাতে আমার মনে হয় যে ও অনেক ভালো ডেভেলপমেন্ট পেতে পারে। বৃহস্পতি এবং চন্দ্র দৃষ্ট হয়েছে, এটা অর্থভাগ্য ওর ভালো নির্দেশ করছে। এই কুণ্ডলী অনুযায়ী যেটা সমস্যার জায়গা সেটা হলো ওর কেরিয়ারের প্রথম দিকটা একটু স্ট্রাগল থাকবে, ওর উন্নতির ক্ষেত্রে বাধা দেখা যাবে। বেশ। আর এবারে আমি আলোচনাটায় চলে যাই, সময় একদম কম আছে, আমি জাস্ট সেই টাইমটুকুই নেব। তো আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে আমার যে ক্লায়েন্টটির কথা, তিনি একটা বিচারধারায় ভুল করছিলেন যে আমি এটা চাই, যেটা আপনার ভাগ্যে রয়েছে সেটাকে ত্বরান্বিত করতে পারে কিন্তু জ্যোতিষশাস্ত্র, কোনো রকমভাবেই আপনাকে নতুন কিছু কিন্তু পাইয়ে দিতে পারে না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে একজন ভালো সাধক বা সাধিকা হতে হবে, অবশ্যই ঈশ্বর প্রদত্ত দিক থেকে, তবেই সুবিধা প্রাপ্ত হবে। অবশ্যই এর বিস্তারিত বিবরণ আমি আরো ডিটেলসে আপনাদের পরবর্তী ক্ষেত্রে দেব অনুষ্ঠানে। যদি আজকে হাতে সময় একদম নেই, শ্রীরাজ তাকে ধন্যবাদ আমাদের বন্ধুদের। নমস্কার। নমস্কার। জ্যোতিষ, বাস্তু, সংখ্যাতত্ত্ব, হস্তরেখা, ট্যারট কার্ড এবং আধ্যাত্মিকতা অধ্যয়নের একমাত্র প্রতিষ্ঠান রাশিচক্র ইনস্টিটিউশন। প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শ্রীরাজ শাস্ত্রী। ভর্তির জন্য যোগাযোগ 9903085602। সরাসরি সাক্ষাতের জন্য বুকিং নাম্বার 9836114400 অথবা 98747066449।